নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান অংশগ্রহণ করে মন্দির দিঘির ভাঙ্গন সংস্কার কাজের সূচনা বিধায়ক দীপায়নের। কাটিগড়া থেকে বিধানসভা নির্বাচনে মনোনয়ন পাবেন আশাবাদী বিজেপি নেতা সুব্রত চক্রবর্তী। ঈদে বাড়ি ফেরা হল না BBCL কর্মী মনসুরের, সড়ক দুর্ঘটনায় মৃত্যু, তীব্র প্রতিক্রিয়া এলাকায়। কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে গান্ধী মেলায় চিত্র প্রদর্শনী। দিব্যাঙ্গ ও সিনিয়র সিটিজেনদের মধ্যে হুইল চেয়ার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ শিলচরে। এবারে আজকের বিস্তারিত সংবাদ। শিলচর শহরের 9 নং ওয়ার্ডের অন্তর্গত 114 নম্বর বুথে রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে এলাকার সর্বস্তরের জনগণ এদিন উৎসাহের সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও নানা পরামর্শ মনোযোগ সহকারে শুনেন। রবিবার বিধায়ক প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শেষ করে শিলচর পুরসভার জরুরিকালীন ফান্ড থেকে ভাঙ্গনের 31 মিটার এলাকার সংস্কার কাজের সূচনা করেন এবং পরবর্তী সময়ে আরও 15 মিটার এলাকার সংস্কার কাজ শুরু করার আশ্বাস দেন। আজকে আমরা প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান, এই মন কি বাতের অনুষ্ঠানে 114 নম্বর বুথে মন কি বাতের অনুষ্ঠানের 9 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই বুথের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে মন কি বাতের অনুষ্ঠান আমরা শুনেছি। এই মন কি বাতের অনুষ্ঠান শোনার পর আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ কাজ, আমরা জানি যে মন্দির দিঘির যে পার্টটা, এই পার্টটা কিছুদিন আগে ভেঙে গেছিলো। গত 15 তারিখে সংক্রান্তির পর সম্ভবত আমি এসেছিলাম, আমরা এসে পরিদর্শন করে গেছি। যাই হোক, আজকে PWDকে বলে আমরা একটা বাঁশের কাজ, একটা ব্যাম্বু ফেন্সিং আমরা দিয়েছিলাম। আর মিউনিসিপ্যালিটিকে বলে আমি আজকে এই কাজ বলেছি যে ফান্ডের জরুরিকালীন যে কাজগুলো থাকে সেই কাজগুলো করার জন্য ফান্ড কোথা থেকে আসবে সেটা চিন্তা না করে করা প্রয়োজন। ফান্ডের সরকারের কাজ, সরকার ফান্ড ব্যবস্থা করে দেবে। তাই আজকে আমরা এই 31 মিটার আজকে এই সুজা ওয়ালটা আমরা করব। আবার পশ্চিম পাড়ের আরও 15 মিটার একটা কাজ রয়েছে, তো এই মন্দির দিঘির কাজকে আমরা করব। আমার ইচ্ছা রয়েছে আগামী দিনে বরাকবেলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যেটা রয়েছে, এই ডিপার্টমেন্টের মাননীয় মুখ্যমন্ত্রী কৌশিক রায় মহোদয়, ওনাকে আমি বলেছি যে আমাদের শিলচর শহরের বিভিন্ন পুকুর রয়েছে, তো এই পুকুরগুলোকে যাতে সংস্কার করে সুন্দর করে আমরা গড়ে তুলতে পারি, একটা সুন্দর আধুনিকতার ছোঁয়া যাতে আমরা এই পুকুরে লাগাতে পারি, তার জন্য ফান্ডের ব্যবস্থা করে দেওয়া। উনি বলেছেন যে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে আগামী দিনে আমরা এই বরাকবেলি ডেভেলপমেন্টের ফান্ড কী করে ইউটিলাইজ হবে বা কোন কোন জায়গায় হবে সেটা উনি বিহিত ব্যবস্থা নেবেন। আগামী বিধানসভা নির্বাচনে কাটিগড়া কেন্দ্র থেকে দলীয় মনোনয়ন পাবেন এই আশার কথা ব্যক্ত করলেন বিজেপি রাজ্য পরিষদের সদস্য সুব্রত চক্রবর্তী। শনিবার শিলচর প্রেস ক্লাবে আজকের অতিথি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানিয়ে দেন। তিনি স্পষ্টতই বলেন, গত বিধানসভা নির্বাচনে বহিরাগত গৌতম রায়কে কাটিগড়ায় প্রার্থী করে দলীয় স্তরে যে অভিজ্ঞতা হয়েছে এর পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা নেই। স্থানীয় যোগ্য প্রার্থী কাটিগড়ায় বিজেপি মনোনয়ন পাবেন দৃঢ়তার সঙ্গে একথা বলেন তিনি। দল আমার উপরে অবিচার করেনি, কারণ ভারতীয় জনতা পার্টি বিভিন্ন সমীক্ষার মাধ্যমে, যদিও আমাদের দলীয় কর্মী যারা ছিলেন কাটিগড়া অধিকাংশ আমাকে সাপোর্ট করেছিল, বলেছিল টিকিট পেলে ভালো হয়, এবং দল তার নিজস্ব সার্ভের মাধ্যমে দল যাকেই বিশ্বাস রেখে, দল যার উপরই আস্থা রেখেছে, বিশ্বাস তাকেই প্রার্থী করেছে। আমাকে বঞ্চিত করার কোনো কথা নেই। আর দল যাকেই টিকিট দিবে তার প্রতিই দলের কর্মীরা কাজ করে। এবার আমি দলের কাছে, জেলা বা রাজ্য স্তরের কাছে আমি আমার বায়োডাটা দিয়ে আমি প্রার্থীর দাবি করব। দল যদি আমার উপর বিশ্বাস রাখে তাহলে আমাকে টিকিট দেবে এবং আমি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করব। দেখেন,
ব্যাপারটা কমলাক্ষ দেবপুর কাইস্ত শিবভূমি উত্তর শিবভূমি জেলার বর্তমান বিধায়ক, ওনার সম্পর্কে আমার তেমন কিছু বলা নেই, যেহেতু এখনো আমার দলে উনি যোগদান করেন এবং আজকের দিনে উনি কংগ্রেসের প্রাথমিক সদস্য এবং কংগ্রেসের সুতরাং উনি যেহেতু এখনো ভারতীয় জনতা পার্টি যোগদান করেননি, সুতরাং ওনাকে টিকিট দেওয়ার তো প্রশ্নই উঠে না। আর যেটা কথা আপনি বলেছেন যে আমরা বহিরাগত, দেখেন আমাদের কাঠিগড়ার ভারতীয় জনতা পার্টির তৃণমূল স্তরের কর্মী যারা রয়েছেন বা সংগঠনের বিভিন্ন দায়িত্বে যারা রয়েছেন বা সাধারণ ভোটাররা যারা রয়েছেন, অনেক দেখবেন প্রত্যেক জায়গাতেই আছে যারা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়, কিন্তু ভোটের দিন তারা সত্যি ভোটারদের তারা ভোটার। প্রত্যেকেরই কথা হলো যে আমাদের কাঠিগড়া থেকে স্থানীয় কাউকে দল টিকিট দেবে, কারণ হলো আমরা দেখেছি স্থানীয় ব্যক্তিকে দিতে হবে। আমরা এটাও দেখেছি যে দল একবার অ্যাডভোকেট অনিল দেকে টিকিট দিয়েছিল, উনি পরাজিত হয়েছেন। গত বিধানসভা নির্বাচনে আসামের প্রাক্তন মন্ত্রী সুগার মন্ত্রী আমাদের কাঠিগড়া দল টিকিটে উনিও পরাজিত হয়েছে। তো কাঠিগড়া আমাদের দলীয় কর্মী সমর্থক সাধারণ ভোটার তাদের কথা হলো যে আমাদের কাঠিগড়া থেকে একজন যোগ্য ব্যক্তিকে দল যদি টিকিট দেয় সবাই মনে একটা আশা হবে, কারণ ভারতীয় জনতা পার্টি সরকার প্রায় 9 বছর বিভিন্ন জায়গাতে অনেক ডেভেলপমেন্ট কাজ করেছে, কিন্তু বর্তমানে আমাদের বিধায়ক নেই, আমাদের কংগ্রেসের নাম বিধায়ক আছে, উনি আছেন কি না এটা আপনারা জানেন, ওনার কোনো তৎপরতা নেই, ডেভেলপমেন্ট করছেন। তো কাঠিগড়ার সাধারণ ভোটার এবং আমার দলীয় কর্মীদের একই দাবি একই আবদার যে এখান থেকে দলীয় যোগ্য ব্যক্তিকে। ঈদে বাড়ি ফেরা হলো না ভিভিসিএল কর্মী মনসুরের। সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার পরিবারের সঙ্গে ঈদের আনন্দে সামিল হতে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন কাটলিছড়া থানা অধীন রংপুর ৮ম খণ্ডের যুবক মনসুর আলম লস্কর। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস, বাড়ি পৌঁছার আগেই রাস্তায় জীবনদীপ নিভে গেল বছর ৪৩-এর যুবক মনসুর আলম জনি। জানা গেছে, জনি বাইক নিয়ে বাড়ি ফিরছিল। বাওয়ারা ঘাট এলাকায় পৌঁছার পর ৬ নং জাতীয় সড়কের উপর পেছন দিক থেকে টাটা ম্যাজিক ট্রাক ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়েন, মাথা থেকে ব্যাপক রক্তক্ষরণ হয়। স্থানীয় জনতা পুলিশকে খবর দিয়ে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স করে হাইলাকান্দি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রবিবার শিলচর গান্ধী মেলা প্রাঙ্গণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্র প্রদর্শনী পরিদর্শন করলেন কলকাতার ছায়ানট নজরুল ইসলাম গবেষণা সংস্থার বর্তমান সভাপতি তথা সঙ্গীত শিল্পী ও নজরুল গবেষক সমৃতা মল্লিক, এবং সঙ্গে ছিলেন তার মা স্বরূপা মল্লিক। তাদেরকে উত্তরীয় দিয়ে বরণ করেন সমিতির সভাপতি শিহাব উদ্দিন আহমেদ এবং প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ। উল্লেখ্য যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকীতে কবির জীবনের বিরল কিছু স্মৃতি সাধারণ মানুষের মধ্যে তুলে ধরার লক্ষ্যে ১৬ মার্চ এই প্রদর্শনী উদ্বোধন করা হয়। শিলচরে আসা, শিলচরে এসে এখানে নজরুল কবিদের সঙ্গে মিলিত হতে সত্যি আমার ভালো লাগছে। আমি বর্তমানে ছায়ানট কলকাতার প্রেসিডেন্ট হিসেবে কিছু কাজ করার চেষ্টা করছি। কলকাতা কেন্দ্রিক এবং কলকাতার বাইরেও আমাদের সঙ্গে কাজ হয়। কিন্তু আজকে এখানে আসতে পেরে এই যে প্রদর্শনী দেখে আমি ভীষণ আনন্দিত, এবং এই মেলার মধ্যে কাজী নজরুল ইসলামের চিন্তা চেতনাকে ছড়িয়ে দেওয়ার জন্য যেভাবে তারা উদ্যোগ নিয়েছেন, আমার মনে হয় এটা সত্যি একটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। সবাই আসছেন এবং নজরুলের একটা ছবি, একটা রিয়েল ছবি এখানে দেখা যাচ্ছে। আমরা নজরুলকে যেন একটা অন্যভাবে আবিষ্কার করছি এই প্রদর্শনীতে এসে। শুভকামনা সবসময় রইল, আরও অনেক সুন্দর সুন্দর কাজ দেখার প্রত্যাশায় আমরা সকলে।
রবিবার শিলচর গুরুচরণ কলেজ প্রাঙ্গণে ভারত সরকার সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়, দিব্যাঙ্গ ব্যক্তিদের ক্ষমতায়ন বিভাগ, দিব্যাঙ্গ এডিআইপি এবং RVY স্কিমের অধীনে দিব্যাঙ্গজন এবং সিনিয়র সিটিজেনদের মধ্যে হুইল চেয়ার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, জেলা শাসক মৃদুল যাদবের হাত ধরে দিব্যাঙ্গ ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার সহ বিভিন্ন জরুরি সামগ্রী বিতরণ করা হয়। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ ও জেলা শাসক জানান, কাছাড় জেলায় 15,772 জনের মধ্যে দিব্যাঙ্গ এডিআইপি এবং RVY স্কিমের অধীনে দিব্যাঙ্গ এবং সিনিয়র সিটিজেনদের মধ্যে হুইল চেয়ার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হবে এবং শিলচরে 160 জন দিব্যাঙ্গ লোকদের মধ্যে হুইল চেয়ার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হবে। আমাদের কাছাড় তাদের উঠানো ছবি, তাদের খবর সব মানুষই কাছাড় জেলা এ ধরনের কিছু এইডস বা এ ধরনের কিছু ব্যবস্থার মাধ্যমে এখানে বলা হয়েছে যে এখানে প্রায় 772 জনকে দেওয়া হয়, 15,772 জনকে দেওয়া হয়। আজকেই যে সবগুলো দেওয়া হবে এরকম নয়, একদিনে সবাই আসতে পারবেন না বা বিভিন্ন জায়গায় গিয়ে দিতে হবে, তাদেরকে ডেকে আনলে অসুবিধা হবে তাদের। এই সমস্ত কথা চিন্তা করে কিছু সংখ্যককে দিয়ে আজকের এই অনুষ্ঠানে আরম্ভ। मैं मंच के माध्यम से बताना चाहता हूं कि आज हमारे जिले के लिए और हमारे दिव्यांगजनों के लिए बहुत ही खुशखबरी है। हमारा जो दिव्यांग और हमारे जो सीनियर सिटीजन के लिए एड और अप्लायंसेस के लिए हमने कैंप किया था जनवरी माह में 4 तारीख से लेकर 21 तारीख तक हर CDPO ब्लॉक में हमने कैंप किया था। इसके अंतर्गत जिस फिजिकली डिसेबल्ड को जो अप्लायंसेस की जरूरत थी वो उनको चिन्हित किया गया, उनको रजिस्टर किया गया और साथ ही साथ सीनियर सिटीजन्स उनको जो भी एड एंड अप्लायंसेस की जरूरत थी उसको चिन्हित किया गया। इसके अंतर्गत ये पाया गया कि जो हमारे डिसेबल्ड कैटेगरी में जो बेनिफिशरीज हैं लगभग 2600 बेनिफिशरीज आइडेंटिफाई किए गए, जिनके अंतर्गत आज 5,000 उनको एड एंड अप्लायंसेस डिस्ट्रीब्यूट किए जाएंगे। साथ ही साथ राष्ट्रीय वयोश्री योजना जो हमारे सीनियर सिटीजन्स हैं, BPL कैटेगरी के सीनियर सिटीजन्स के लिए जो एड एंड अप्लायंसेस हैं उसमें भी 2398 लोगों को आइडेंटिफाई किया गया और उनको 10,709 एड एंड अप्लायंसेस डिस्ट्रीब्यूट किए जाएंगे। तो पूरे कछार जिला में हमारा नंबर ऑफ जो बेनिफिशरीज हैं, जो हितग्राही हैं, लगभग 5,008 हितग्राही हैं और उनको लगभग 4.5 करोड़ रुपीस का एड एंड अप्लायंसेस का डिस्ट्रीब्यूशन एलएमको द्वारा किया जा रहा है। অসম রাজ্যিক সাংবাদিক ইউনিয়ন এবং বরাক ভ্যালি মিডিয়া ফোরামের যৌথ উদ্যোগে দ্বিবার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে বরিষ্ঠ সাংবাদিক তমজিৎ ভট্টাচার্যকে সংবর্ধনা জানানো হয়। সেই সঙ্গে সাংবাদিক চয়ন ভট্টাচার্য ও মহুয়া চৌধুরীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এদিন অনুষ্ঠানে সাংবাদিকদের পেনশন বৃদ্ধি, সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সাংবাদিক পরিবারদের সদস্যদের চিকিৎসা সেবার দাবি উত্থাপিত হয়। অনুষ্ঠানে অসম রাজ্যিক সাংবাদিক ইউনিয়নের সভাপতি জিতু শর্মা রাজখুয়া এবং সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র ডেকা এই দাবি পূর্ণ ব্যক্ত করেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। ইয়াৰ শিলচৰৰ গান্ধী ভৱনত আমি অসম ৰাজ্যিক সাংবাদিক সন্থাৰ উদ্যোগত আৰু বৰাক ভেলী মিডিয়া ফৰ্মৰ সহযোগত দিনজোৰা কাৰ্যসূচীৰে আজি আমি সাংবাদিকৰ বিশেষ সভা লগতে আমি বঁটা প্ৰদান অনুষ্ঠান আগবঢ়াওঁ। বৰাক উপত্যকা সাংবাদিক বঁটা লাভ কৰিছিল যে 4টা দশক জুৰি বিশেষকৈ সাংবাদিক ক্ষেত্ৰখনত অনবদ্য অৱদান আগবঢ়াই যোৱা আমাৰ শ্ৰদ্ধাৰ তমজিৎ ভট্টাচাৰ্যদেৱ আজি তেখেতক বঁটা প্ৰদান আমি কৰিছোঁ। নগদ ধনৰ উপৰিও আমি মানপত্ৰৰে তেখেতক বিভূষিত কৰিছোঁ। লগতে আমি বিশেষভাৱে সম্বৰ্ধনা জনাইছোঁ এই অঞ্চলৰ এজন প্ৰবীণ সাংবাদিক চয়ন ভট্টাচাৰ্যদেৱক
আৰু আজি সভাত বিশেষভাৱে আমি কেইবাজনো বিশিষ্ট ব্যক্তি উপস্থিত আছিল সেইসকলৰ উপস্থিতিত আজি সভাখনত আমি আচলতে সাফল্যমণ্ডিত হৈছোঁ বুলি ভাবিছোঁ আৰু বিশেষকৈ এই যি ব্ৰহ্মপুত্ৰ উপত্যকা বা বৰাক উপত্যকা বঁটা ইতিমধ্যে আমি ব্ৰহ্মপুত্ৰ উপত্যকা বঁটাও অসম ৰাজ্যিক সাংবাদিক সন্থাই ইতিপূৰ্বে আমি প্ৰদান কৰিছোঁ এইবাৰ বৰাক উপত্যকা প্ৰদান কৰিবৰ কাৰণে আমি সিদ্ধান্ত লৈছিলোঁ আৰু এই উপত্যকা আচলতে বঁটা প্ৰদানে বৰাক ব্ৰহ্মপুত্ৰৰ যিটো সম্প্ৰীতি আৰু সংহতি এইটো অধিক সুদৃঢ় কৰিব বুলি আমি আশাবাদী আৰু সেইকাৰণে আচলতে আজি এই অনুষ্ঠান আমি শিলচৰত অনুষ্ঠিত কৰিছোঁ প্ৰস্তাৱ গ্ৰহণ কৰিছোঁ বিশেষকৈ আমাৰ বৰাকৰ সাংবাদিকসকলৰ কাৰণেও আমি এটা কথা আজি তাৰিখত ক'বলৈ পাই ভাল পাইছোঁ যে ইতিমধ্যে আমি অসম চৰকাৰক দাবী জনাইছোঁ যে যিটো সাংবাদিক পেঞ্চন সেইটো 20 জন হৈ আছে প্ৰতি বছৰ 20 জন সাংবাদিকক দিয়ে আমি এইটো 40 জনলৈ বৃদ্ধি কৰিবৰ কাৰণে দাবী জনাইছোঁ এই কাৰণে যে বৰাকৰ সাংবাদিকসকলো যাতে বঞ্চিত নহয় এই কথাটো ইতিমধ্যে আমাৰ স্থানীয় যি যোৰহাটৰ বিধায়ক হিতেন্দ্ৰ গোস্বামী দেৱৰ জৰিয়তে বিধানসভা অধিৱেশনত উত্থাপন কৰা হৈছে আৰু মাননীয় মন্ত্ৰী মহোদয়েও বিভাগীয় মন্ত্ৰী মহোদয়ে এই ক্ষেত্ৰত ব্যৱস্থা গ্ৰহণ কৰাৰ আশ্বাস দিছে তদুপৰি যিটো সাংবাদিকৰ পেঞ্চনটো ইতিমধ্যে আপোনালোকে গম পাইছে 8,000 টকা দিয়ে থকা হৈছে 60 বছৰ ঊৰ্ধ্বৰ সাংবাদিকসকলক সেইটো আমি অতি কমেও 15-20 হাজাৰলৈ বৰ্ধিত কৰিবৰ কাৰণে আমি বিধানসভাৰ জৰিয়তে মাননীয় হিতেন্দ্ৰনাথ গোস্বামী দেৱে উত্থাপন কৰিছিল আমি বিধায়কজনকো ধন্যবাদ জনাইছোঁ লগতে বিভাগীয় মন্ত্ৰীকো ধন্যবাদ জনাইছোঁ যে তেখেতে আশ্বাস দিছে যে পৰৱৰ্তী সময়ত এই ক্ষেত্ৰত তেখেতসকলে কাৰ্যব্যৱস্থা গ্ৰহণ কৰিব আজ শিলচরের গান্ধী ভবনে আসাম রাজ্যিক সাংবাদিক সংস্থা ও বরাক ভ্যালি মিডিয়া ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বরাক উপত্যকা সাংবাদিক সম্মাননা প্রদান করা হয়েছে এই সম্মাননা আমি পেয়েছি প্রমজিৎ ভট্টাচার্য এবং পেয়ে আমি আপ্লুত অভিভূত কারণ আমার মনে হয়েছে পুরস্কার প্রাপ্তিটা বড় কথা নয় এই যে আসাম স্টেট জার্নালিস্ট ইউনিয়ন বা বরাক ভ্যালি জার্নালিস্ট ফোরাম মিডিয়া ফোরাম এই যে যৌথ উদ্যোগে যেটা করা হলো এটা আমার মনে হয় বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার সাংবাদিকদের মধ্যে একটা সমন্বয়ের সেতু রচনা করবে যেটা বর্তমান কঠিন সময়ে খুব প্রয়োজন এই কাজটা ওরা করে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন আশা করি ভবিষ্যতেও তারা একই ভূমিকায় থাকবেন এবং সাংবাদিকদের স্বার্থে লড়াই করে যাবেন কাজ করে যাবেন ফিরছি একটি বিরতির পর আপনারা সঙ্গে থাকুন গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর এখানে আপনারা পাবেন ডায়ালিসিস এন্ডোস্কোপি সোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি এক্স-রের মতো বিশেষ সুবিধে উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ এনআইসিইউ ইনডোর আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর 788015 আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা গ্রেস ওয়েল হসপিটাল Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution.
ফিরে এলাম বিরতির পর। হিন্দুদের পবিত্র তীর্থস্থান সিদ্ধেশ্বর শিব মন্দিরকে পর্যটক কেন্দ্ররূপে গড়ে তোলার স্বপ্ন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুর কায়স্থ। সেই সঙ্গে ভক্তদের যাতায়াতের সুবিধার্থে ফুটব্রিজ তৈরি করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন বিধায়ক কমলাক্ষ। শনিবার সিদ্ধেশ্বর শিব মন্দির উন্নয়ন কমিটির সভাপতি সহ অন্যান্য কর্মকর্তাদের পাশে বসিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে একথা জানান তিনি। সিদ্ধেশ্বর শিব মন্দিরের সঙ্গে যেভাবে আমাদের পীঠস্থান এই অঞ্চলটা ধর্মীয় ভাবাবেগ যেভাবে আমাদের জড়িত সমুহারে এই মন্দিরের সঙ্গে আমাদের আবেগও জড়িত। তো সেই ইতিহাস থেকে শুরু করে আজকে এখানে একটা প্রতিষ্ঠিত মন্দিরে রূপান্তরিত হয়েছে অনেকের সহযোগিতা, অনেকের সাহায্য এবং বিশেষ করে আমাদের বরাকের প্রত্যেকেই সাহায্য এখানে আছে। তো কয়েকদিন আগে মন্দির কমিটির সভাপতি থেকে শুরু করে সবাই এমনিতে কথা বলেছিলেন যে ফুটব্রিজের কথা, এখানে অন্তত একটা ফুটব্রিজের দরকার। কারণ যেভাবে রেল আসে যায়, সামনে ইলেকট্রিক ট্রেন যদি আসে তাহলে এটা বিভীষিকাময় পরিবেশ প্রায় অ্যাক্সিডেন্ট এখানে হবে। তো সেই মর্মে কি করা যায়? তো আগেও মাননীয় মন্ত্রী গৌতম রায় মহাশয় উনি অনেক চেষ্টা করেছেন, অনেক টাকা দিয়েছেন, অনেকভাবে অনেক সহযোগিতা করেছেন উনিও। তো সেই মর্মে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে সেটা আমি অবগত করাই এবং আমাদের মুখ্যমন্ত্রী উনি বরাকবেলি সম্বন্ধে উনার নলেজ, উনার সব ব্যাপারে উনার একটা অভিজ্ঞতা একটা আছে। তো সঙ্গে সঙ্গে উনি কমিশনার পিডব্লিউডিকে লিখলেন, যেখানে একটা ফুটব্রিজের কথা বললাম যে রেল থেকে এনওসির দরকার এবং ইদানিংকালে আগে 50-50 ছিল, 50% স্টেট গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, 50% রেল থেকে দেওয়া হয়। এখন শুনছি রেল থেকেই 100% দেওয়া হয়। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যদি দরকার হয় যদি, তাহলে আমরা আসাম গভর্নমেন্ট থেকে ফুটব্রিজের টাকাটা দিয়ে দেবো। এখন যেহেতু এখানে এই এলাকার সঙ্গে, এই স্থানের সঙ্গে সনাতনীদের একটা আবেগ জড়িত হয়ে আছে, তাই সেই জিনিসটা প্রায়োরিটি দিয়ে সেখানে কাজ করতে হবে। এবার নতুন বাজেট হয়েছে, তারপর এস্টিমেট হবে, সেটা একটা প্রসেসের ব্যাপার। তো সেই মুখ্যমন্ত্রীকে জানানোর সঙ্গে সঙ্গে পিডব্লিউডি কমিশনারকে লিখলেন এবং পিডব্লিউডি কমিশনার রেলের ইঞ্জিনিয়ারিং সেকশনে লিখলেন এবং লেখা হয়েছে আমি 1 তারিখে যাব। 1 তারিখে যাওয়ার পর ওনাকে আবার মনিটরিং করবো, করার পর যাতে রেলের সেই টিমটাকে এখানে আনার পর কিভাবে ফিজিবিলিটি আছে, কি করা যায়, কি করলে অন্তত সেই ফুটব্রিজটা করা যাবে। সেটা তো বললেই হবে না, সেটা এদিকে নামিয়ে দেবো ফুটব্রিজ হবে না। অন্তত রেল ডিপার্টমেন্ট আসতে হবে, পিডব্লিউ ডিপার্টমেন্টে আসতে হবে, সেখানে ফিজিবিলিটি দেখতে হবে। তারপর যেদিকে করলে সম্ভব, যেদিকে করলে আমরা উপকৃত হব, সেদিকে দিয়ে অন্তত আমাদের একটা ফুটব্রিজ আমরা একটা চাই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে যে আমাদের সেই মন্দিরে এখনো মন্দির কমিটির সভাপতি জানিয়েছেন যে মন্দির কমিটিতে অনেক টাকা আছে, সেই মানুষের দানকৃত টাকা, হয়তো বিবাহ হয়েছিল সেটার টাকা, অন্তত সেই টাকাটা আছে। সেই মর্মে মন্দির কমিটি বিভিন্ন কাজ এখানে চালিয়ে যাচ্ছে, সামনের দিনও কাজ চালিয়ে যাবে। এবং সেই মর্মে আমি মনে করি যে আমরা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা সাহায্য সহযোগিতা করা, প্রত্যেকটা ধর্ম প্রতিষ্ঠানে সাহায্য সহযোগিতা করা আমাদের দায়িত্ব কর্তব্য। কিন্তু এই প্রতিষ্ঠানে যদি সাহায্য সহযোগিতা করি তাহলে আমি মনে করি যে আমাদের একটা অন্তত একটা পীঠস্থান আমরা বলতে পারবো, আমাদের বরাকের একটা পীঠস্থান, ধর্মীয় পীঠস্থান বলতে পারি। সেই মর্মে বরাকবেলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বানানো হয়েছে, সেখানে টাকাও দেওয়া হয়েছে, সমষ্টি ওয়াইজ টাকা এলোকেশন করা হবে। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো যাতে বড় অঙ্কের টাকা যাতে আমরা সেই শিব মন্দিরে, সিদ্ধেশ্বর শিব মন্দিরে যাতে আমরা দিতে পারি। এবং বিশেষ করে মন্দির কমিটি দাবি জানিয়েছেন যে এই স্থানটাকে যাতে আমরা একটা ট্যুরিজম প্লেসে যাতে আমরা রূপান্তরিত করা যায়। আমি সামনের দিন বিধানসভায় সেই কথাগুলো আমি উত্থাপন করব। অন্তত আসামের মানচিত্রে একটা বিশেষ স্থানে এটা রূপান্তরিত হোক। ইভেন দেখা যায় যদি যে ভারতবর্ষের বুকেও এই জায়গাটায় একটা বিশেষ স্থানে আমরা রূপান্তরিত আমরা করতে পারবো। শিলচর শহর সংলগ্ন পূর্ব কচদরম রাধামাধবজিউ মন্দিরে রাজ্য সরকারের অনুদান তুলে দিলেন তপাং ব্লক মন্ডল বিজেপি সভাপতি সন্দীপ দেব। মাসের শেষ রবিবারে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের সম্প্রচার আয়োজন 116 নম্বর বুথের বিজেপি সমর্থকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত অতুল সিনহা, ভূপতি শর্মা, বিচন্দ্র সিনহা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এই সভায় মণ্ডল সভাপতি বাকি আরও আর্থিক অনুদান শীঘ্রই তুলে দেবার আশ্বাস প্রদান করেন। ভারতীয় জনতা পার্টির তরফ আমি শ্রী শ্রী রাধা মাধব জিউ মন্দির কমিটির উপসভাপতি তথা আমি ভারতীয় জনতা পার্টির অ্যাক্টিভ মেম্বার। আমি আজকে খুবই আনন্দিত। আমাদের আসামের যত মন্ডল সভাপতি আছেন ওদের মধ্যে প্রথম সারির মন্ডল সভাপতিকে আমি সবাই পেয়ে আমি অতি আনন্দিত এবং আজকের দিনে অতি কম সময়ে আমরা সভা করা হচ্ছে না, সামান্য সময়ের জন্য আমরা পেয়েছিলাম। এখন আজকে আমরা এখান থেকে হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাই। উনি গ্রামাঞ্চলের যে মন্দিরগুলোকে আমাদের হিন্দুত্ব রক্ষার স্বার্থে যে অনুদান দিতে শুরু করেছেন তার জন্য আমরা আমাদের কমিটির তরফ থেকে হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাই এবং আগামী দিনেও আমরা এই মন্দিরের উজ্জ্বলের স্বার্থে আমরা আরো অনুদান পাবো সেটা আশ্বাস দিয়েছেন আমাদের সভাপতি মহাশয়। ওনাকেও আজকের দিনে আমরা অনেক ধন্যবাদ জানাই। আমরা আজকে গর্বিত করে তুলেছেন যে মন্ডল সভাপতি আমাদের এখানে যে উপস্থিত হয়ে সভা করতে পেরেছেন তার জন্য আমরা খুবই গর্বিত। আমি আর অনুষ্ঠান ছিল মন কি বাত। মন কি বাতের আগে আমরা পার্টিগত যেটা সভা করার ছিল ছোট্ট একটা সভা, সেটাতে অনুদান সভা ছিল। অসম সরকারের মারফতে আমাদের হিন্দুত্ব যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে যে অনুদান দিয়েছিল সেটা আমরা 1.5 লক্ষ টাকা আজকে পেয়েছি। আগামী দিনে সেটা কাজ শুরু হলেই বাকি 1.5 লক্ষ টাকা পাবো। এরপরেও মন্দির যদি শেষ হয় না, আমাদের সভাপতি ডিক্লেয়ার দিয়েছেন যে এখানে আরো অনুদান নিশ্চয়ই আসবে। তার জন্য আমি সভাপতিকে অশেষ ধন্যবাদ জানাই। নমস্কার। অনুপ্রবেশ প্রতিরোধে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা 4 বাংলাদেশি নাগরিককে আটক করেছে করিমগঞ্জ পুলিশ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একথা জানিয়েছেন। তিনি জানান, অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে একটি শক্তিশালী ও নির্ণায়ক পদক্ষেপ পুলিশের। তারা হলো মোহাম্মদ শাওন, মোহাম্মদ এম পলাশ, আদ্দাস মল্লিক ও রুকসানা বেগমকে আটক করে ফেরত পাঠিয়েছে পুলিশ। আসাম পুলিশের কাজের প্রশংসা করে ধন্যবাদ জানান। 3 দিন ধরে নিখোঁজ শিলচরের কিশোর শ্রীভূমিতে উদ্ধার। দেখুন সবিশেষ। অবশেষে 3 দিন ধরে নিখোঁজ শিলচর অম্বিকাপট্টি চৌরঙ্গীর বাসিন্দা মলয় রঞ্জন দের একমাত্র ছেলে আয়ান দেকে শ্রীভূমিতে উদ্ধার করেছে শিলচর পুলিশ। শিলচর সদর থানা টাউন দারোগার নেতৃত্বে রবিবার তাকে উদ্ধার করা হয়। এদিকে আয়ানের মা অনামিকা দে জানান, গত শুক্রবার আয়ানকে তিনি সঙ্গে নিয়ে তাদের নিজস্ব দোকান শিলচর সুভাষনগরে যান। কিছু সময় পর আয়ান তার মার কাছ থেকে 100 টাকা নিয়ে সাইকেল চালিয়ে মিষ্টি আনতে যায়। এরপর থেকে সন্ধানহীন। আয়ানের পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে শিলচর সদর থানায় একটি নিখোঁজ মামলার দায়ের করেন। 28 তারিখ পরশুদিন আয়ান আমার সঙ্গে, আমার দোকান একটা আছে কলেজ রোড পয়েন্টে, সেখানে হে আমার সঙ্গে বস আছে। 7:15-তে হে সাইকেল নিয়ে আমার কাছ থেকে 100 টাকা নিছে। নিয়ে হে কইছে যে জিলাপি আনতে যাইব। তো আমিও সেইভাবেই দাঁড়িয়ে দিছি। তো গেছে হে, কিন্তু বেসিক্যালি হে গেছে না। পরে আমরা ফুটেজ দেখছি গেছে না। এরপর থেকেই হে মিসিং। সো আমরা নিজেও খুব চিন্তিত। হ্যাঁ, আমি সদর থানাতে একটা এফআইআর করি। এটা মানে আমার বিয়ন্ড এক্সপেকটেশন। আর এটার লেগে আমি থ্যাঙ্কস টু দি অ্যাডমিনিস্ট্রেশন। তাদের এত সহানুভূতি এবং তাদের এত কোঅপারেশন আমি পাইছি আজকে 2 দিনে। রিয়েলি হ্যাটস অফ টু দেম। কৈবর্ত সমাজ নিয়ে রাজ্যের মন্ত্রী রঞ্জিত দাসকে বক্তব্য রেখেছিলেন। এতে গোটা বরাক উপত্যকা সহ উত্তর পূর্বে কৈবর্ত সমাজের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে গোটা আসামে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে মন্ত্রী রঞ্জিত বক্তব্যের ক্ষমা চেয়ে নেন। মন্ত্রী রঞ্জিতের বক্তব্যের বিপক্ষে যাতে কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয় এ নিয়ে বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী সমাজের প্রতি আহ্বান জানান। দেখছি যে রঞ্জিত দাস নিয়ে একটা
প্রতিক্রিয়া বিদ্রুপ প্রতিক্রিয়া বরাক উপত্যকা হয়েছে, এটা সত্যি কথা, যেটা একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এটা কৈবর্ত একটা মুখে দিয়া হয়তো ওনার বক্তব্যের মধ্যে মুখে দিয়া একটা কথা বাড়িয়ে গেছে, কিন্তু তারপরে দেখা গেছে কি তাই সঙ্গে সঙ্গে এই জিনিসটারে মিডিয়া ডাকিয়া প্রেস মাধ্যমে তাই এটা কমা চাইছে, কমা চাইয়া এটা এখানে শেষ করছে তাই। আর আমি একটা জিনিস লক্ষ্য করছি যে কৈবর্ত মানুষের যে পারাসামি কোন বা অন্যান্য জায়গাতে যে মন্ত্রীরে নিয়ে আমাদের অনুষ্ঠানে একটা খুব সৃষ্টি হয়েছে বা হয়েছে, এটা যেহেতু তাই মাপ চাই দিয়েছে, মাপ চাওয়ার পরে আর এই জিনিসটা নিয়ে আর একবারে ঠিক না, এখানে এটা স্টপ করে দেওয়া উচিত। আর দ্বিতীয় কথা হইলো আমি সবার কাছে এটি একটা অনুরোধ রাখবো, আমি যে কোন সমাজ নিয়ে আমার কৈবর্ত না শুধু কোন সমাজ নিয়ে কেউই জানে এরকম বিদ্রুপ মন্তব্য না করাটাই ভালো। কেন যখন একটা সমাজ নিয়ে যখন একটা কথা হয়ে যায় তখন ইস্যুটা অনেক বড় হয়ে যায়। আমরা যাই হোক, আমরা রঞ্জিত দাস মহাশয় তাই কইছেন, সঙ্গে সঙ্গে জিনিসটা তাই মাপসে শেষ করে দিছে, এটা ভালো কথা, সুন্দর কথা, এটা আমরা যাতে আর এটা এখানে এন্ড করে দেওয়াটাই ভালো জিনিস। আর আমি বরাক উপত্যকা কৈবর্ত সভাপতি হিসাবে আমি একটাই সবার কাছে একটা বার্তা পৌঁছাইমু যে জিনিসটা হইছে রঞ্জিত দাসে কইছে বা জিনিসটা নিয়ে একটু সবার মনে একটা খুব আসিন, যেহেতু তাই সোশ্যাল মিডিয়া মারফত মাপ চাইছে, এটা যেন আর কেউ এটা মনের মধ্যে না রাখে, এটা এখানে। আজ বিকেলে আশ্রম রোডের তপবন নগরের কীর্তন কমিটির মাঠে আশ্রম রোড কীর্তন কমিটির উদ্যোগে মদ, জুয়া ইত্যাদি বন্ধ করার উদ্দেশ্যে এক নাগরিক সভা হয়। এই সভাতে বিধায়ক নিহারঞ্জন দাস, সূর্যকান্ত সরকার, অঞ্জন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এই সভাতে প্রচুর সংখ্যক পুরুষ ও মহিলারা উপস্থিত ছিলেন। সভার আলোচনাতে ছিল কিভাবে মদ, জুয়া আস্তে আস্তে বন্ধ করা যায়। এই বিষয় নিয়েই বিধায়ক নিহারঞ্জন দাস, সূর্যকান্ত সরকার ও অন্যান্যরা বক্তব্য রাখেন। আজকে ড্রাগসের কবলে পড়ে, মদের কবলে পড়ে বাবা মার এর চেয়ে অশান্তি আর কিছু নেই। এর চেয়ে অশান্তি বাবা মার আর কিচ্ছু হতে পারে না। যদি চোখের সামনে ছেলেদের বেড়াতে যায়, তার চেয়ে অশান্তি কিছু নেই। আজকের দিনে এই যে উদ্যোগ, এই উদ্যোগ যদি আমরা সবাই মিলে সফল করতে পারি, এখানে পরিবেশ উন্নত হবে। এখানে পরিবেশ যদি উন্নত হয়, দেখবেন শিলচর শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে, জায়গা থেকে মানুষ যখন আসবে এখানে ভালো ভালো দোকান হবে, পরিবেশ ভালো হবে, আমাদের ছেলে মেয়েরা সুস্থ পরিবেশ পাবে। মদের সাথে সাথে ড্রাগস এসে যাচ্ছে, এখন কিছুটা কমেছে কিনা আমি জানি না, কিন্তু ড্রাগস আছে, কম হোক আর বেশি হোক, ড্রাগসও কিন্তু আছে। কাজে এ থেকে আমাদের মুক্তি পেতে হবে। এবারে আজকের খেলার খবর। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট দেখুন সবিশেষ। আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। রবিবার এই টুর্নামেন্টের লটারি করা হয়েছে। বাক্সের এই টুর্নামেন্টে 6টি দল অংশগ্রহণ করবে, কাছাড়ের 4টি এবং শ্রীভূমি ও হাইলাকান্দির 1টি করে দল থাকবে। আমারও কিছু প্লেয়ার আছে, যেমন পদকপুরের কিছু প্লেয়ার আছে বা কাটাগড়ের প্লেয়ার আছে, তারপরে হাইলাকান্দি বা পরিজন, আর এখানে রয়েছে টোটাল 4 দল গঠন করতে গিয়ে আমাদের প্লেয়ার ড্রর মধ্যে টোটাল প্লেয়ার রয়েছে 56 জন। এক ক্যাটাগরিতে 20, দুই ক্যাটাগরিতে 20, আর তিন ক্যাটাগরিতে 16, আর 4টা প্লেয়ার সঙ্গে রয়েছে আরো স্ট্যান্ডার্ড প্লেয়ার 7-8 জন। প্রত্যেক বিভাগের এক ক্যাটাগরির স্ট্যান্ডার্ড প্লেয়ার রয়েছে, দুই ক্যাটাগরি রয়েছে, তিন ক্যাটাগরি রয়েছে। হয়তো কোনো কারণে যদি কোনো প্লেয়ার খেলতে আমরা প্রস্তুত হয়ে যায়, স্ট্যান্ড বাই থেকে একটু করে দেওয়া হবে। আর তারপর কিন্তু একটা জিনিস বলেছেন যে গেস্ট প্লেয়ার, আমরা গেস্ট প্লেয়ার যারা রেখেছি তারা আগে সাংবাদিকতায় ছিলেন, হয়তো আজকে নেই, তারা হয়তো থাকবে। হ্যাঁ, এরকম আমরা টোটাল 10 জন প্লেয়ার আছে গেস্ট প্লেয়ার, এর মধ্যে 9 জন হবে দিয়ে এক ক্যাটাগরি আর 1 জন সি ক্যাটাগরি। গেস্ট প্লেয়ারের নাম আমি বলে দিই আপনারা, হ্যাঁ বলেছেন কি
অভিজিৎ দেব, সুব্রত দাস, শিবানন্দ সিং, বিক্রম দাস, বিক্রম দাস, অনুজ দাস, কমলাব দাস, কৌশিক দাস আর বিপুল দাস। ওরা আগে সাংবাদিকতা ছিলেন, এখন হয়তো নেই, কারণ একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। বিতর্কটা শেষ করে, কিন্তু প্লেয়ারগুলো বাদ দিলে টুর্নামেন্টের জুসটা নষ্ট হয়ে যায়। খেলার তো একটা মানের ব্যাপার আছে, এটা লাগে এই প্লেয়ারগুলো আমরা পেয়েছি। আর বাকিগুলো এখন ড্রটা আপনার স্টাডি হবে এ ক্যাটাগরি, তারপর বি, তারপর সি। আর প্রত্যেক দল দুজন করে প্লেয়ার অটোমেটিক নিজের চয়েস করে নিতে পারে। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।